স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। বিদ্রুপ করে বলল আশরাফ। আর শোন, আমার থেকে কোনো প্রকার আশা রাখবে না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এই কথা নড়চড় হলে দেব কানের নিচে দুটো। এই নাও, তোমার মনি দিয়েছে এগুলো। এসেই হাতানো শুরু করেছো আমার বোনের গহনা। উপহারের বাক্সটা মৃন্ময়ীর হাতে ধরিয়ে দিয়ে বলল আশরাফ। সারাদিনের এত ধকল, বাবা মায়ের এত অসহায়ত্ব, অপমান সহ্য করা বিধ্বস্ত নিথর প্রায় মেয়েটি এখনো পর্যন্ত নিজেকে শক্তভাবে সামলে রেখেছিল। প্রত্যাশা রেখেছিল বাকিটা যেন ভালোভাবে কাটে, কিন্তু হলো না। বিবাহের আসরে এতটা অপদস্থ হয়ে এখন আবার সদ্য বিবাহিত স্বামীর কাছ থেকেও তিরস্কার পেয়ে সে নিজের ভাগ্য পড়ে ফেলল। বেঁচে যাওয়া প্রত্যাশাটুকু দূর দূর করে তাড়িয়ে দিয়ে নিজের বিধ্বস্ত দশা আর আটকে রাখল না। সহসা কেঁদে উঠল। ঘোমটা না সরিয়েই উঠে দাঁড়ালো। ঘোমটার আড়ালে থাকা কান্নারত মুখশ্রী নিয়ে শক্ত গলায় বলল, আপনার মতো হুড়ো খেসরা লোকের সাথে সংসার করার কোনো ইচ্ছে ও আমার নেই। পরিস্থিতি বেঁধে আজ আমি এখানে, নয়তো আমার রুচিবোধ এত ভিগে যায়নি যে আমি আপনার থেকে কোনো আশা রাখবো। তাই নিজের বাসন নিজের কাছেই রাখুন। আর এগুলো ও আমার প্রয়োজন নেই। ধরুন আপনার উপহার। কারোর জিনিস হাতানোর মতো নিচু মন মানসিকতা আমার নেই। উপহারের বাক্সটা আশরাফের হাতে ধরিয়ে দিয়ে বলল মৃন্ময়ী। আশরাফের চোখ বড় বড় হয়ে গেল, মুখ তার হাঁ হয়ে আছে। নিচের দিকে অবাক পানে একবার চোখ বুলালো। ৩৫ বছর বয়সী এক পরিপূর্ণ সুদর্শন পুরুষ। চুলে এখনো পাক ধরেনি, চামড়া কুচকায়নি। বিদেশি পরিবেশে থেকে নিজেকে যথাযথ মেইনটেইনে সে এখন চমৎকার একজন পুরুষ। আর তাছাড়া এই যুগে কেরিয়ার গড়তে, নিজেকে জানতে, প্রতিষ্ঠিত হতে হতেই ৩৫ বছর লেগে যায়। এই বয়সে পুরুষের রূপে যৌবনে কোন দিক দিয়ে কমতি দেখা যায় না, বরং আরো এক ধাপ এগিয়ে আকর্ষণীয় পরিপূর্ণতা লাভ করে। মোট কথা ৩৫ বছরের এক পুরুষ বর্তমান যুগে ডাজ নট ম্যাটারের কাতারে পড়া একটা এজ। সেখানে এই মেয়ে কিনা তাকে বুড়ো বলছে। বিস্ফোরিত কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি বুড়ো? যত বড় মুখ নয় তত বড় কথা। মৃন্ময়ী এবার ভীত সন্ত্রস্ত হলো। রাগের মাথায় সে কি বলে ফেললো। আঙ্গুল মোচড়াতে মোচড়াতে বিছানার কোল ঘেঁষে দাঁড়ালো। আশরাফ ক্রুদ্ধ চোখে আরো এক ধাপ এগিয়ে গেল। মৃন্ময়ী ভয়ে সিটিয়ে গেল দেওয়ালের সাথে। আবার বলো, কি বলেছো? ঘোমটা ভেদ করে মৃন্ময়ীর নাকে মুখে বাড়ি খেলো আশরাফের নিঃশ্বাস। এতটা কাছে দাঁড়িয়ে মৃন্ময়ী চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। বলছো না কেন? রাফি ধমকে উঠে জিজ্ঞাসা করলো আবার। মৃন্ময়ী কেঁদে উঠল, কম্পিত স্বরে বলল, কিছু বলিনি। ইউ লয়ার ইঁদুরছানা, তোমায় আমি খেয়ে ফেলবো। আমাকে তো চেনোনি। কোন জাতের ধুলো বিড়ালের পাল্লায় পড়েছো তুমি? মৃন্ময়ীর মাথার পাশের দেওয়ালে সজোরে আঘাত করে বলল রাফি। কিছুক্ষণ অগ্নিদগ্ধ করলো মেয়েটিকে নিজের দৃষ্টি দিয়ে। সেভাবেই রেখে ধপাধপ পায়ে বারান্দায় চলে গেল। আশরাফ যাওয়ার পরে মৃন্ময়ী সেখানেই হাঁটু জড়িয়ে বসে কেঁদে উঠল। সারাদিনের এত ধকল সামলে আর উঠতে পারছে না, দেহ ছেড়ে দিচ্ছে। কি করবে এই লোক, কেমন করছে তার সাথে। দেহ আর সাই না দিতে চোখ পড়ল বিছানার পাশে মেঝেতে নরম পালকের মতো মোলায়েম গালিচা গোছানো। দুর্বল হাসি ফুটে উঠল মুখে। একটু শান্তি চাই দেহ, সেখানেই গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আশরাফকেও বিরক্ত করা হলো না, তার ঘুমও হবে। ভারী নরম তাদের বিছানার থেকেও এই সামান্য পাপোশ আরো বেশি নরম। আরামে ঘুম চলে আসলো অনতি বিলম্বে। তবে ঘরে একটা লোভনীয় ইঁদুর ছানা থাকবে আর বিড়াল তাকে কোনো প্রকার বিরক্ত ভয় দেখাবে না, এ যেন হবার নয়। চোখ লেগে আসতেই কারো হুঙ্কার কানে আসলো। সে ধরপড়িয়ে উঠল। এই মেয়ে, এই উঠো বলছি। ফের আশরাফের রাগী কণ্ঠে মৃন্ময়ী জড়সড় হয়ে গেল। আশরাফ ভ্রু কুঁচকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট ইঁদুরছানা কিনা তাকে বুড়ো বলে অবজ্ঞা করছে। তার সাথে এক বিছানায় ঘুমোতে পারবে না, এতই ঘৃণা করছে তাকে।
ক্ষুব্ধ হয়ে উঠল, এটা কি নাটক সিনেমা পেয়েছে? মৃন্ময়ী ভীত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আবার কি করেছি আমি? কিছু করনি বলছো? আমি রীতিমতো অবাক। তোমার এই ইঁদুর ছানার কলিজায় কত বড় সাহস! তুমি আমায় অপমান করে বলছো কিছু করনি। এভাবে নিচে ঘুমিয়ে তুমি কি বোঝাতে চাইছো? আমি বুড়ো? আমার সাথে ঘুমাতে তোমার রুচিতে বাধে? আমি কই বললাম, আপনি নিজেই তো বলেছেন। মৃন্ময়ী অবুঝ কণ্ঠে বলল। আশরাফ ঠোঁটে ঠোঁট চাপল, রাগান্বিত চোখে তাকাতে তাকাতে বলল, 5 মিনিট সময় এর মধ্যে এইসব হজবরল জঙ্গলি পোশাক দূর করবে আর বিছানায় ঘুমাবে। আমার বাড়িতে থেকে আমায় অপমান করা আমি মোটেও বরদাস্ত করব না। আমার কথা না শুনলে এখনই বাড়ি থেকে বের হয়ে যাব। মৃন্ময়ী অসহায়ত্ব বোধ করলো, মুখ ছোট করে বলল, আমার কাছে এগুলো ছাড়া কোনো পোশাক নেই, কি পরবো আমি? আমার মাথা পড়বে। আশরাফ রেগে গিয়ে বলল, শিয়া একটা পোশাক দিয়ে যাবে না এই আপদকে? বিরক্ত হয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফিরল একটা সাদা কুর্তি হাতে। শিয়ার এটা। মেয়েটার কাছে দু একটা মেয়েলি পোশাক থাকে, এছাড়া সব টি শার্ট আর প্যান্ট। এই এক যন্ত্রণা, মেয়েটা ওভার সাইজ টি শার্ট পরে সব সময়। সে একটু শান্তি মতো টি শার্টও কিনতে পারে না। মাঝে মধ্যে তো আর টি শার্টও খুঁজে পাওয়া যায় না। দেখা গেল নতুন কিনে এনে রেখেছে, মেয়েটা নিজের পছন্দ মতো নিয়ে পড়ে হাঁটা দেয়। এর জন্যেই ইদানিং কলার সহ টি শার্ট কিনে যেন মেয়েটা না নিতে পারে। থমথমে মুখে পোশাকটা ধরিয়ে দিল মৃন্ময়ীর হাতে। নাও এটা পরো। মৃন্ময়ী কলের পুতুলের মতো কুর্তিটা পরে আসলো। আশরাফ ততক্ষণে শুয়ে পড়েছে। ড্রিম লাইটের স্তিমিত আলোয় মৃন্ময়ী ধীরে ধীরে ইতস্তত পায়ে গিয়ে আশরাফের দিকে পিঠ দিয়ে শুয়ে পড়ল। একদম বিছানার পাশ ঘেঁষে একটু হলেই পড়ে যাবে। 2 মিনিট বাদে আশরাফ ঘাড় ঘুরিয়ে ফের কপাল কুঁচকে তীক্ষ্ণ নজর তাক করলো ঢিলেঢালা পোশাকে আবৃত হ্যাংলা পাতলা দেহটির দিকে। কত বড় সাহস তার দিকে পিঠ দিয়ে শুয়ে তাকে আবারও অপমান করছে। তেতে উঠে বলল, এই ইঁদুরছানা, ওদিকে মুখ করে ঘুমিয়েছো কেন? মৃন্ময়ীর হাত পা ছেড়ে কেঁদে ফেলার অবস্থা, আটকাতেও পারল না। ফুপিয়ে উঠে আশরাফের দিকে ফিরল, জেদি গলায় বলল, কি শুরু করছেন আপনি? আমাকে এত বিরক্ত লাগে, বিয়ে করেছেন কেন? আর বিছানায় বা ঘুমাতে বলেছেন কেন? মনের কাছে দিয়ে আসতেন। আশরাফ তেরা মানে ঘাড় তেরা। সে তেরা কণ্ঠে বলল, তুমি ওদিকে মুখ দিয়ে ঘুমিয়ে কি বোঝাতে চাইছো? আমি পচা নর্দমা? আমার সাথে ঘুমালে তোমার জাত যাবে। আর অত কিনারায় ঘুমিয়েছো কেন? মৃন্ময়ীর কান্নার বেগ বাড়ল। এ তো পায়ে পায়ে দোষ ধরে। জিজ্ঞাসা করল, আমার ভুল হয়েছে, এখন কি করতে হবে বলুন? আমার দিকে মুখ করে ঘুমাও। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে তাই করলো। আশরাফের দিকে মুখ করে ঘুমালো। এদিকে এগিয়ে ঘুমাও। আশরাফের কথা অনুযায়ী মৃন্ময়ী আরেকটু ঘেঁষে বিছানার মাঝামাঝি চলে গেল। কই, বেশি করে আগাতে পারো না? একটু এগিয়েছো কেন? নাকি ঘৃণা হচ্ছে? ফের আশরাফ খেকিয়ে উঠে বলল। মৃন্ময়ী আরেকটু এগিয়ে গেল। জড়সড় হয়ে শুয়ে রইল, কেননা নাক ঠেকে যাচ্ছে লোকটির বুকে। এবার ঠিক আছে, কিন্তু এভাবে জড়সড় হয়ে শুয়ে আছো কেন? আবারও আমায় অপমান করছো তুমি ইঁদুরছানা। মৃন্ময়ী ভোরকে গিয়ে আশরাফের চোখের দিকে তাকায়। আশরাফও তাকিয়ে চোখ তার কুঁচকে আছে, মেয়েটির কান্নারত মুখ দেখছে। মৃন্ময়ী অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল, আর কি করতে হবে? আপনার গায়ের উপর উঠে ঘুমাবো? কেন ঠেকা পড়ছে আমার? তোমার মতো ইঁদুরছানাকে আমি গায়ের উপর নিয়ে ঘুমাবো? এভাবে জড়সড় হয়ে ঘুমিয়ে তুমি কি বুঝাতে চাইছো? তোমার অস্তিত্ব হচ্ছে আমার সাথে ঘুমাতে। এ তো আমাকে অপমান করা হচ্ছে। শরীর ছাড়ো আর জড়িয়ে ধরে ঘুমাবে আমায়, নয়তো একদম বের করে দেব বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বের করে দিন আমায়। আমিও থাকতে চাই না আপনার মতো লোকের সাথে। মৃন্ময়ীর অধৈর্য কণ্ঠ। কি বললে তুমি? কানের নিচে দুটো খাবে। আশরাফ তেজ দেখিয়ে বলল। মৃন্ময়ী আর কথা বলল না তেরা লোকটির সাথে। দুহাতে আলতো করে আশরাফের পেট জড়িয়ে চোখ বুঝল। আশরাফ থমথমে মুখে নিজেও ছোট্ট দেহটি বুকের সাথে জড়িয়ে ধরল। অজানা শিহরণে তখন তীর তীর করে কাঁপছে মৃন্ময়ের দেহটি।
শ্বাস আটকে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে আছে সে। জীবনে প্রথম কোনো পুরুষের ছোঁয়ায় এসে 5 মিনিট বাদ আবারও আশরাফের কণ্ঠ ভেসে আসলো তিমিরে ডোবা রাত্রির নিস্তব্ধতা ভেদ করে। তবে কণ্ঠস্বর একদম মসৃণ নরম। শ্বাস করো, নয়তো মরে যাবে। এই ইঁদুর ছানাকে মারার দায়িত্বেও অধিকার একমাত্র এই হুলো বিড়ালের আছে, আর কারোর নেই। তাই এই ভুল করার চেষ্টাও করবে না, বলে দিলাম। মৃন্ময়ী নড়ে চড়ে উঠল। কোনো মতে নিজেকে ধাতস্থ করে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো পরিস্থিতির সাথে। এটাই এখন তার জীবন। আর আশরাফ তার একনিষ্ঠ অধিকারভুক্ত স্বামী, যা একটি মেয়ের কাছে সকল কিছুর ঊর্ধ্বে। বেঘরে ঘুমিয়ে থাকা নিশ্চল মস্তিষ্ক হঠাৎ করেই কারো পিষ্ঠনে সচকিত হলো। ঘাড়ে কারোর ছোট্ট মাথা আঁটো হয়ে গুজে আছে। দুহাতে শক্ত করে জড়িয়ে বুক চিরে ভেতরে ঢুকে যেতে যাচ্ছে। মস্তিষ্কের নিউরনে তখন ভালো লাগারা ছুটে চলেছে দিক বিদিক। শীতে কাঁপছে মৃন্ময়ীর দেহটি। কাঁধ ফিরে শুয়ে আছে আশরাফ বুকের মাঝে তার ছোট্ট নববধূ। আশরাফ নিভু নিভু চোখে পা বরাবর সামনের দেওয়ালের শীর্ষে এসির দিকে তাকালো। 26-এ দেওয়া এসির পাওয়ার সে রিমোট হাতে 24-এ করে দিল। হুড়মুড় করে শীতের প্রকোপ আরো বেড়ে যাওয়ায় মেয়েটির দেহ দলা পাকিয়ে যাওয়ার উপক্রম। ঘাড়ে মুখ গুজে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে আছে আশরাফের গলা। আশরাফ গলার বাঁধন একটু শিথিল করার চেষ্টা করলো। গলা টিপে মেরে ফেলবে নাকি এই মেয়ে? দুটো দেহ মিলেমিশে একাকার হয়ে আছে, চুল পরিমাণ ফাঁক খুঁজে পাওয়া মুশকিল। ঘুম চড়ানো চোখে মৃদু হেসে হাত বাড়িয়ে মাথার পাশ থেকে একটা কাঁথা নিয়ে নিজের গায়ের উপর মেলে দিল আশরাফ। নিজেও মেয়েলি নরম ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করলো। বিবাহিত জীবনের প্রথম রাতটাই এত মধুর হয় জানলে আরো 5 বছর আগে বিয়ে করত। শুধু এতদিন শিয়ার বকুনি খেলো। সকাল 8টা। মেরুন রঙের একটি সুতির শাড়ি পরে মৃন্ময়ী গুটি গুটি পায়ে খাবার ঘরে ঢুকলো। হাতে কানে গলায় জলজল করছে কিছু সোনার গহনা। এগুলো সকালে শিয়াশা আপাতত দিয়েছে পড়তে। সব তার মায়ের, যেগুলো তার বাবা যত্ন করে রেখেছে এখনো। আজ সারাদিন শপিং করবে, বিকাল 4টের চেম্বার, তাই তার আগে শপিং শেষ করবে। শুক্রবার আশরাফ আর মৃন্ময়ীর রিসেপশনের অনুষ্ঠান করা হবে। বিশাল আয়োজন হাতে, 1 সপ্তাহ রয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় সবকিছু যোগান দিতে হবে। মৃন্ময়ী কিছুটা অবাক হলো রান্নাঘরের দিকে তাকিয়ে। শিয়াশা রুটি বেলছে, আশফাক আহমেদ রুটি ভাজছে, মিনি থালাবাটি ধুয়ে রাখছে। সাইফ আর আশরাফ ডাইনিং টেবিলে বসে আলু আর গাজর কুচি করছে। সকলে কি সুন্দর হাতে হাতে কাজ করছে। মন ভরে গেল মৃন্ময়ীর এমন দৃশ্য দেখে। আশরাফ দুটো গাজর কাটলে একটা খেয়ে ফেলছে, একদিক থেকে খাচ্ছে আর একদিক দিয়ে কাটছে। সাইফ ঠোঁটে ঠোঁট চেপে গাজরের বাটির দিকে তাকালো। গাজর বাড়ছেই না মোটে, যেটুকু কাটছে তার থেকে বেশি খাচ্ছে আশরাফ। সাইফ বিরক্ত হয়ে বলল, খাওয়া বন্ধ করে এখন কাটো সিয়া। আশরাফ সরু চোখে তাকালো দুলা ভাইয়ের দিকে। তো তুমি কি চাও, পাশের বাড়ির আন্টির মেয়ের সাথে বিয়ে দিবে তোমায়? আমার মতো ইয়াং হ্যান্ডসাম ড্রেসিং পার্সনের সাথে তো সেরকম কিছুই শ্যুট করে। মুখে লাজুক ভাব এনে বলল সাইফ। চরিত্রহীন, লম্পস, নির্লজ্জ ছেলে কোথাকার। এই জন্যই বুঝি ছাদ থেকে বারবার নিচে ঝুঁকি মারো? আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলতে বলতে সাইফের সামনের চেয়ারে বসলো। আপনি এত বুদ্ধিমান হলেন কবে থেকে? সাইফ বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো। আশফাক দাঁত কিরমির করে বলল, আমি জন্মগতভাবেই বুদ্ধিমান, তাই তো আমি সেনাপ্রধান ছিলাম আর তুমি মেজর। পদে কি যায় আসে? আজকাল টাকা থাকলে জেনারেল কোনো প্রধানমন্ত্রী পদও পাওয়া যায়, এতে বুদ্ধির দরকার হয় না। কি বললে তুমি? আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি? না তো, আমি তা কখন বললাম? এই রাফি, আমি কি একবারও ঘুষ শব্দটা উচ্চারণ করেছি? আশরাফকে উদ্দেশ্য করে বলল সাইফ। আশরাফ ঘাড় নাড়ল। তখনই দরজায় মৃন্ময়ীকে দাঁড়িয়ে থাকতে দেখে আশফাক আহমেদ চুপ করে রাগ গিলে নিল। সাইফ মৃন্ময়ীকে দেখতে পেয়ে প্রগাঢ় হাসল। আমোদিত কণ্ঠে বলল, মৃন্ময়ী আম্মা, এসে গিয়েছো? শুভ সকাল, এসো এসো এসো। মৃন্ময়ী এতক্ষণ 3 জনের কথা শুনছিল, পিটপিট করে অদ্ভুত কথাবার্তা এক একজনের। সাইফের কণ্ঠে সে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে।
সাইফ চেয়ার টেনে বসিয়ে দিল তাকে। আসসালামু আলাইকুম চাচা। আহ, চাচা ডেকে আর বয়স বাড়িয়ে দিও না মৃন্ময়ী। আমি হলাম বিবাহযোগ্য সুদর্শন পাত্র। চাচা ডাক শুনলে বুকে আঘাত লাগে। সম্পর্কে দুলাভাই হই, তোমার বয়সে যেটাই হই না কেন, ডাজেন্ট ম্যাটার, তুমি দুলাভাইই ডেকেও। কথাটা শেষ করতে পারল না, তার আগেই কানে আসলো চরিত্রহীন আশফাক আহমেদ বলেছে। সাইফ পুরোপুরি অদেখা করলো শ্বশুরকে। মৃন্ময়ী মৃদু হাসলো। আশরাফ আর চোখে দেখছে শাড়ি পরা মৃন্ময়ীকে। এই ইঁদুর ছানা এক রাতেই বড় হয়ে গেল কি করে? একে তো এখন আর দুর্ভিক্ষের সময়কার অপুষ্টিতে ভোগা নববধূ লাগছে না, একদম প্রাপ্তবয়স্ক বউদের মতো লাগছে। শোন মৃন্ময়ী, এই ঘর এখন তোমার, তুমি এখনকার কর্ত্রী। শিয়া হাসপাতাল সামলে ঘর ততটা সামলে উঠতে পারে না, তাই নিজের মতো করে সব আত্মস্থ করে নিবে। হ্যাঁ, সাইফের কথায় মৃন্ময়ী অপমৃয়মান দৃষ্টিতে তাকিয়ে। তার কি এত স্পর্ধা, এত যোগ্যতা রয়েছে যে এত বড় বাড়ির করতে হবে? কি হলো, পারবে না? ফের সাইফের প্রশ্নে মৃন্ময়ী ইতস্তত ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা নাড়ল। এই তো সাবাস। আর শোন, তোমাদের ওই স্পেশাল মুন্ডিও একটু রেঁধে খাওয়াবে, বুঝলে? ভারী মজা। শিয়া খেতে দেয় না, সব কিছুতে নাকি কোলেস্টেরল বেড়ে যায়। ঘরে একজন ডাক্তার থাকলে জিনে হারাম হয়ে যায়, বুঝলে আম্মা? মৃন্ময়ী ফিক করে হেসে উঠল সাইফের কথায়। কি হচ্ছে এখানে? কে কার জিনা হারাম করে? শিয়াশা হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করলো। সাইফ হাবা গোবা হেসে বলল, কে আবার কার জিনে হারাম করবে? ও কিছু না বাচ্চা, আমি বলছিলাম তুমি যেই ঘরে থাকবে সেই ঘরে সকালে দীর্ঘজীবী হবে, কত মেনটেন করে খাবার খাওয়ায় তাই। সাইফের কথায় আশফাক আহমেদ প্রতিবাদী কণ্ঠে বলল, মিথ্যা কথা গিন্নি, সাহেব মিথ্যা বলেছে, তুমি তাকে কিছু খেতে দাওনি, এটা বলছিল। শিয়াশা তীক্ষ্ণ নজর ফেলল বাবার দিকে, গম্ভীর গলায় বলল। নানু ভাই সত্যি বলছে? সাইফ অসহায় মুখ করে মাথা নাড়ল। সে এমন কিছু বলতেই পারে না। মিথ্যা বলছে গিন্নি। আশফাক আহমেদ আবারও বলল, আপনি আমায় একটু সহ্য করতে পারেন না কেন? সারাদিন শুধু আমার নামে অপপ্রচার চালান। আমার সাথে নাটক করতে আসবি না সাহেব। সাইফ মুখ বাঁকিয়ে নিজের কাজে মশগুল হয়ে পড়ল। মৃন্ময়ী হাসি মুখে দেখছে তার নতুন পরিবারকে। আশরাফের দিকে চোখ পড়তেই সে চোখ নামিয়ে নিল। পরিবারের সকলে কত ভালো, কিন্তু এই লোক এত খ্যাচড়া কেন? সে উঠে শিয়াকে সাহায্য করলো। শিয়া বারণ করলো না, কারণ এখন থেকে এই সংসারের দায়িত্ব তাকে বুঝে নিতে হবে। অতঃপর শিয়া, মৃন্ময়ী তিনজনে একসাথে সকলের জন্য নাস্তা তৈরি করে একসাথে খাবার খেলো। সপ্তাহটা গেল দৌড়ঝাঁপ, আনন্দ উল্লাসের মাঝে। আগামীকাল শুক্রবার। চৌধুরী নিবাস ও তার পাশের প্লটটি জমজমাট হয়ে আছে এক সপ্তাহ যাবৎ। দুটি প্লট সেজে উঠেছে রং বেরঙের আলোর মিশ্রণে। ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরেই কনভেনশন হল রয়েছে, যেখানে সেনানিবাসের এবং ক্যান্টনমেন্টের সকল অনুষ্ঠান কিংবা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই হবে আশরাফের রিসেপশনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ও ক্যান্টনমেন্ট এরিয়ার ও সেনানিবাসের সকলে সামিল হবে। আশ্রমের বাচ্চাদের স্কুল বন্ধ দেওয়া হয়েছে বুধবার থেকে। পড়াশোনার চাপ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু মর্নিং শিফটে পড়াশোনা করে বাচ্চারা আর বাকি পুরো দিনটা তাদের হইচইয়ের মধ্যে কাটে। পুরো সপ্তাহটাতে আইসক্রিম পার্লার, খেলাঘর খুলে দেওয়া হয়েছে। শুক্রবারের অনুষ্ঠানের জন্য প্রত্যেক বাচ্চাদের পরনে একই ধরনের স্যুট তৈরি করানো হয়েছে। আশরাফ, সাইফ, আশফাক সহ আশ্রমের সকল ছেলেরা পরবে কালো স্যুট, কালো প্যান্ট, সাথে সাদা শার্ট। শিয়াশার চাচাতো বোনেরও আশ্রমের সকল মেয়েরা লেহেঙ্গা পরবে। এগুলো সবকিছু অর্ডার করে তৈরি করা হয়েছে। সবসময় এমনই করা হয়, আশ্রমের বাচ্চাদের সকলের পোশাক একেবারে অর্ডার করে তৈরি করা হয়, সবার জন্য এক পোশাক। আর এই সবকিছুর মূল আকর্ষণ, মৃন্ময়ী থাকবে সবার থেকে আলাদা বধূরূপে। রাত 12টা প্রায়। চৌধুরী নিবাসের সকলে এখনো ব্যস্ত সময় কাটাচ্ছে। আশ্রমের বাচ্চারাও তাদের ভদ্র সভ্যের খোলস থেকে বেরিয়ে বিচ্ছু রূপ প্রদর্শন করছে, কেননা বাচ্চাগুলো এখনো জেগে। চৌধুরী নিবাসের প্রাঙ্গণে কর্মচারীদের সাথে বাচ্চাদের হাট বসেছে। যে যেখানে পারছে ছোটাছুটি করছে, মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ডের সাহায্য করছে। মৃন্ময়ী ও মিনি সহ সকল আত্মীয় স্বজনরা
যারা এসেছে ঢাকা থেকে তাদের মেহেন্দি দিয়ে দিচ্ছে পার্লারের লোকেরা। শিয়াশার অনেক আগেই মেহেন্দি দিয়েছে। তার হাত ভর্তি মেহেন্দি দিতে ভালো লাগে না, তাই অল্প একটু দিয়েছে। সকলে যখন ব্যস্ত, নিজ কর্মে এসে ফোন হাতে বারান্দায় চলে গেল। দর্পণ আগামীকাল নিজের ফ্ল্যাটে শিফট হবে। এখনো নিশ্চয়ই গোছগাছ করছে। গোছগাছের কাজ শেষ করে সদ্য গোসল করে বের হলো দর্পণ। ফোন হাতে নিল। হাস্য উজ্জ্বল মুখের এক রমণীর মুখ ভেসে আছে। বুকের ভেতর উত্তেজনা বাড়ল। নয়নে পিপাসায় একটু সশরীরে দেখার সুযোগ পেলে বুকের ভেতর যাতনারা কমতো। ইদানিং সে লোভী হয়ে উঠছে। তখন থেকে মেয়েটির সম্মতি পেয়েছে। মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু অধিকার খাটিয়ে বলতে, শিয়া আমার কাছে চলে এসো। বলা হয়ে ওঠে না, সিচুয়েশনও হয়ে ওঠে না। অথচ মন মস্তিষ্ক থম মেরে আছে মেয়েটির সান্নিধ্য পাওয়ার জন্য। 9টার দিকে একবার কথা হয়েছিল, তাও মেসেজে। সময় হয়নি। ডিউটি থেকে আধবেলা ছুটি নিয়ে কিছু শপিং এর জন্য গিয়েছিল। ক্ষণকালের এই অনির্দিষ্ট জীবনটিতে প্রথমবার নিজের ঘর হবে, নিজের পরিবার হবে। সবকিছু নতুন করে চাই সে। নতুন ঘর, নতুন পরিবার, নতুন জীবন। বেঁচে থাকার কারণগুলো ধীরে ধীরে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। দুর্ধর্ষ দুর্গম জীবনের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সে মিশনে যেতে কখনো দ্বিতীয়বার ভাবতো না। যেখানে অন্য সকল সোলজাররা অন্ধকার কালো মুখে ভাবার জন্যে একদিন সময় নিত, সেখানে সে ক্ষণকাল সময় নিত না ভাবার জন্যে। রাজি হয়ে যেত যে কোনো লাইফ রিস্কি মিশন হোক না কেন। এমন সাহসিকতার পরিচয় সে বহুবার দিয়েছে, কেননা তার কোনো পিছুটান ছিল না, আর না তার নীড়ে ফেরার তাগিদ। যার নিজস্ব নীড় নেই, নীড়ে অপেক্ষা করার মতো মানুষ নেই, সেখানে ফেরার তারাই বা থাকবে কেন? কিন্তু এখনো এই মুহূর্তে মনে হয় সে বাঁচতে চায়, অনেক অনেক দিন বাঁচতে চায় তার শিয়ার সাথে। প্রচন্ড ক্লান্ত বিধ্বস্ত হয়ে নীড়ে ফিরলে তাকে বুকে আগলে নেওয়ার মানুষ রয়েছে। এত সব ভাবনা জেগে বসতেই মস্তিষ্ক আবারও উৎপীড়ন শুরু করলো। মেয়েটিকে সে বাজে ভাবে মিস করছে। গলায় দলা পাকিয়ে আছে অনুভূতিরা। কোনো মতে নিজেকে সামলে ফোন কানে ঠেকাই, ভেসে আসে ঋণ ঋণে চঞ্চল কণ্ঠ। মেজর কি করছেন? তোমাকে মিস করছি। সহজ সরল স্বীকারোক্তি। আহ, পাথরের বুক চিরে শীতল স্বচ্ছ ঝর্ণা নেমে আসতেই বুকের ভেতর এক রাশ প্রশান্তি নেমে এলো। ঠান্ডা হয়ে গেল আমার বুকটা কাঠখোট্টা মেজরের মুখ থেকে এমন অদ্ভুত কথা শুনতে পেয়ে। শিয়াশার কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া। সে মিটিমিটি হাসছে সেই প্রথম দিনকার সেই মেজর দর্পণ এহসানের সাথে। এখনকার এই মেজরের একদম মিল নেই। এই মেজরের চোখে মুখে থাকে তার জন্যে নমনীয়তা, ভালোবাসা, ভালো লাগারা, যেটা একটা মেয়ের কামনীয়। দর্পণ হতাশ হলো। সে যখনই এমন কোনো কথা বলবে, মেয়েটি ছলে কৌশলে তাকে মনে করিয়ে দেয় তার মুখে এসব কথা মানায় না। দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো জেগে আছো কেন? বাড়িতে অনুষ্ঠান, আমি কীভাবে ঘুমাবো? দাদু ভাই, চাচু, চাচি, কাজিনরা সকলে এসেছে। ঘর জমজমাট হয়ে আছে। আজ কেউ ঘুমোবে না বলে পণ করেছে। কেন ঘুমানো যাবে না কেন? কি করবে সকলে? দর্পণ বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, বাড়িতে বিয়ে তো ঘুমানো কেন যাবে না? এ আবার কোন ধরনের কথা? কেন মানে? পরিবারের সকলে একসাথে হলে কতই হই হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া হয়, আপনি জানেন না? শেষের কথাটা বলেই শিয়াশা জিভ কাটল। নিজেকে কয়েকবার গালমন্দ করতে ভুলল না নিজের করা বোকামির কারণে। দর্পণ মৃদু হেসে ফ্রিজ থেকে ক্যান বের করে সোফায় বসলো। ধিমি কণ্ঠে বলল, জানি না। শিয়াশা চোখ বুজে অনুতপ্ততায় জর্জরিত দীর্ঘশ্বাস ফেলল। মৃদু কণ্ঠে হঠাৎ করেই অভাবনীয় এক কথা বলে ফেলল, যেটি হয়তো দর্পণ আশা করেনি। মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি। দর্পণ থমকায়। মুখে তুলতে নেওয়া ক্যান তার মুখে নেওয়া হলো না। অবাক পানে কান থেকে ফোন নামিয়ে চোখ রাখলো হাস্য উজ্জ্বল মুখটির দিকে। থমকানো গলায় বলল, ক্যান ইউ টেল মি অ্যাগেইন প্লিজ? ভালোবাসি উৎকু মেজরকে। শিয়াশা মুচকি হেসে বলল, ইউ ডোন্ট নো হাউ মাচ রিলিফ ইউ গিভ মি। আমি প্রতিনিয়ত ভাবি হয়তো আমি তোমায় জোর করছি আমায় ভালোবাসার জন্য। আমি কোনো বাচ্চা নই যে
আমার উপর কেউ জোর করবে আর আমি তাকে ভালোবাসবো। যখন থেকে অনুভব করেছি আপনার সঙ্গ আমায় আনন্দিত করে, আপনাকে অনুভব করতে ভালো লাগে, আপনার কথা ভাবতে ভালো লাগে, তখন থেকে আপনাকে অন্য কারোর সাথে ভাবতে পারি না। আপনার সাথে দূরত্ব আমায় শঙ্কিত করে। নেভার লেট মি অ্যালোন মেজর, প্লিজ। শেষের কণ্ঠে কেমন অজানা আর্তনাদ ভেসে আসলো। দর্পণের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়। সে যে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে শিয়ার প্রতি, এতে যদি সে দেশের প্রতি নিজের দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে যায়, একদিকে ছুটে আসা আলোকবর্তিকার ন্যায় তার পরিবার, আর একদিকে নিজের দায়িত্ব। ভাবতে পারল না। মস্তিষ্ক ঝিমিয়ে পড়লেও মন উত্তেজিত প্রিয় মানুষটির অনুভূতির স্বীকারোক্তিতে ক্ষণকালের জন্যে মনকে প্রাধান্য দিল। নিজেও বলল, ভালোবাসি সেই মেয়েটিকে, যেই মেয়েটি কুল কিনারাবিহীন এক দর্পণের হাত ধরেছে, পরিবারহীন ছেলেটির পরিবার হয়েছে। বারান্দার এক কিনারায় গুটিসুটি মেরে বসে থাকা শিয়াসের মুখশ্রীতে তখন অজানা অনুভূতিরা লুটোপুটে খাচ্ছে। সময়গুলো বড্ড মধুর, বড্ড সুখকর। এত সুখ সব সময় থাকবে তো? সাজসজ্জা শেষ। উপকরণ হিসেবে দর্পণের দেওয়া নথটিকে পরে নিল অদ্রিতা। স্কাই ব্লু কালারের শাড়ি, সাথে সাদা ব্লাউজ ও আনুষঙ্গিক অর্নামেন্টস। তবে ফর্সা মুখশ্রীতে সাদা পাথরের নথটাই যেন বেশি আকর্ষণীয়, সুন্দর করে তুলছে। আয়নায় নিজেকে আরো একবার দেখে লাজুক হাসল সে। এই সকল সাজগোজের একমাত্র কারণ দর্পণ। অনেক হয়েছে লুকোচুরি, এবার সে সরাসরি বলবে দর্পণকে নিজের মনের কথা। এতটা সংশয় নিয়ে থাকা চাই না। এমনিতেই ইদানিং মন কেমন কু ডাকে। সেদিনকার মেজর সাইফের মেয়ের ছবিগুলো নিয়ে দর্পণের অদ্ভুত ব্যবহার তাকে আরো শঙ্কিত করে তুলছে। মাথার সব টেনশন ফেলে রেখে কোনো মতে শাড়ি আঁকড়ে সে বের হওয়ার জন্যে উদ্যত হলো। জীবনে প্রথম শাড়ি পরেছে সে। এই শাড়ি তার দ্বারা পরা অসম্ভব ব্যাপার স্যাপার। সেনাবাহিনীতে যুক্ত হওয়ার আগেও সে মেয়েলি পোশাক কম পরত, আজ বাধ্য হয়ে পড়েছে। গতকাল শপিং মলে গিয়েছিল, তখন অনাকাঙ্ক্ষিতভাবে দর্পণকে দেখতে পাই শাড়ির সাইডটিতে। শাড়ি দেখছিল। জিজ্ঞাসা করার সাহস হয়নি কার জন্যে নিয়েছে, কেননা দর্পণ কাজ ব্যতীত কোনো কথা বলা পছন্দ করে না। তবে আর নয় সংকোচ, কাজের বাহানা। এবার সে প্রকাশ্যে বলবে তার মনের কথা। সকলের মধ্যমণি আশরাফ মৃন্ময়ী স্টেজে বসে আছে। আশরাফ অবাক পানে তার ইঁদুর ছানাকে দেখে চলেছে। এই মেয়ে এক রাতেই এত সুন্দর হয়ে গেল কি করে? পার্লারের লোকেরা কি আটা ময়দা সব মেখে দিয়েছে? তবে মৃন্ময়ীর আশরাফের দিকে মোটেই খেয়াল নেই। সে এমনিতেও ওই খ্যাচড়া লোকটাকে যত পারে এড়িয়ে চলে। রাতের এক দফা ঝগড়া তো প্রতিদিনই থাকে। প্রতিদিন তাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি সে অপমান বোধ করে। বুড়ো লোক, সে ছলছল চোখে বাবা মা বোন ভাগ্নিকে দেখছে। সকলে কি সুন্দর হাসি মুখে কথা বলছে। কেননা সাইফ আসফাক তাদের প্রাপ্য সম্মানের থেকেও অধিক সম্মানের সহিত প্রেজেন্ট করছে। বড় বড় অতিথিদের সাথে দেখা করিয়ে দিচ্ছে। আসফাক আহমেদ তো নিজের বেআইয়ের হাত মুঠোয় পুড়ে নিয়েছে, আর ছাড়েনি। গেটে দর্পণ সুবেদার সহ মেজর ওয়ালিউল্লাহ সকলে ঢুকছিল। তন্মধ্যেই অদ্রিতা প্রগাঢ় হেসে তাদের সাথে যুক্ত হলো। অদ্রিতা দু চোখ জুড়িয়ে দর্পণকে দেখছে। কালো প্যান্ট, কালো কোট, সাথে সাদা শার্ট। সে অভিভূত হলো সুদর্শন যুবকটিকে দেখে। মেজর ওয়ালিউল্লাহ অদ্রিতাকে দেখে ইয়ার্কির কণ্ঠে বলল, মিস আদ্রিতা, আপনি তো অনুষ্ঠানের সকলের অ্যাটেনশন কেড়ে নেওয়ার পরিকল্পনা আসছেন। অদ্রিতা লাজুক হেসে দর্পণের দিকে তাকালো। মেজর ওয়ালিউল্লাহর কমপ্লিমেন্টে দর্পণ ও লৌকিকতা দেখিয়ে বলল, ইউ আর লুকিং সো বিউটিফুল মিস অদ্রিতা। শত ডানা ভাঙা প্রজাপতিরা যেন তাদের ডানা ফিরে পেল। চোখে মুখে উপচে পড়া আনন্দ নিয়ে সে বলল, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক সুন্দর লাগছে। দর্পণ কৃত্রিম হাসি দিয়ে হাঁটার উদ্দেশ্যে বলল। অদ্রিতাও হাসি মুখে দর্পণের পাশ ঘেঁষে চলতে লাগলো। পুরো অনুষ্ঠানটিতে যেন সেনা কর্মকর্তাদের একটা মিলনায়তন হয়ে উঠল। একে অপরের সাথে আড্ডায় মেতে উঠেছে।
সাইব টলমল চোখে সকলকে দেখছে। এই চাকরি একটা সময় তার প্যাশন ছিল। অনেক মিস করে সে নিজের কর্মজীবনটাকে। আর তার সাথে মিষ্টি স্মৃতি জুড়ে রয়েছে কাজে ফাঁকি দিয়ে আসার সাথে তার প্রেমময় সময়টা। আজ সব যেন তিক্ত স্মৃতিতে পরিণত হয়ে গেল। এমনটা কেন হলো? মেজর ওয়ালিউল্লাহ থমথমে মুখে সাইফের কাঁধ চাপড়ে নিজের সাথে জড়িয়ে নিল। সাইফ নিশ্চল হয়ে গেল বন্ধুর আলিঙ্গনে। নিষ্প্রভ কণ্ঠে মেজর ওয়ালিউল্লাহকে জিজ্ঞাসা করলো, তোর কখনো অভিযোগ হয় না আমার উপর? কেন? তোর বোনটাকে হারিয়ে ফেলে? মেজর ওয়ালিউল্লাহ মলিন হাসল। তার আয়ু ছিল ওই পর্যন্ত, তাই সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এতে তো আমার দোষ কোথায়? এই কেসটি আমি শুরু করেছিলাম, তুই কখনো চাসনি ওই কেসে জড়াতে, আমি জোর করেছিলাম। আমি না হয় শুধু বোন হারিয়েছি, কিন্তু তুই তো পুরো নিঃস্ব হয়ে গিয়েছিলি নিজের স্ত্রী সন্তানদের। এতটুকু বলতেই শিয়াশার উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠ ভেসে আসলো। তোমরা কি করছো? শিয়াশা পিটপিট করে তাকিয়ে আছে। সাইফের চেহারায় দুশ্চিন্তা ভেসে উঠল। তড়িঘড়ি করে সরে গিয়ে নিজেকে যথাসাধ্য সামলে হাসি মুখে করে বলল, কিছু না, বাচ্চা একটু আলিঙ্গন করেছিলাম। দেখো না, তোমার আঙ্কেল তো নিজের কাজের জন্য সময় পায় না। আঙ্কেল, এটা কিন্তু অপরাধ। আপনাকে শাস্তির আওতায় আনা হলো। আগামী 10 মিনিট পাপাকে জড়িয়ে ধরে সরি বলবেন। শিয়াশা গম্ভীর গলায় বলল। ওয়ালিউল্লাহ মৃদু হেসে শিয়াশার মাথায় হাত বুলিয়ে বলল, যথাজ্ঞা রাজকুমারী। শিয়াশা খিলখিলিয়ে হেসে উঠল। ফের চটপটে পায়ে হেঁটে চলে গেল পার্লার থেকে। এসেছে থেকে সে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক। শিয়াশা যেতেই সাইব সতর্ক কণ্ঠে বলল, আর কখনো মুখে তুলবি না এই কথা। ওয়ালিউল্লাহ হতাশার নিঃশ্বাস ছাড়ল। কোনো না কোনো একদিন তো সে জানবে। সেটা আমি সামলে নেব। যদি অন্য কোনোভাবে জানতে পারে? তার আগেই আমি তার পথ বন্ধ করে দিব। দুজনে নীরবতায় আচ্ছন্ন হয়ে গেল এতটুকু আলাপ আলোচনার পরেই। শরীরের নিঃশ্বাস প্রশ্বাসে বিস্তৃত বক্ষদেশ উঠছে নামছে। দেহে এতটুকুই নড়াচড়া চোখে বাজছে। বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে আছে দর্পণ। শরীর এক চুল না নড়লেও চোখ দুটো একটুও স্থির নেই। হলের কোনা কোনা ছাপসে খুঁজে চলেছে একটি মুখ, কিন্তু দেখা পেলে তো? অদ্রিতা ইনিয়ে বিনিয়ে আলাপ আলোচনা শুরু করার চেষ্টা করছে, কিন্তু সামনের মানব যেন তাতে মোটেই আগ্রহী নয়। তাই প্রশ্রয় পাওয়া বিরল অসম্ভব ব্যাপার স্যাপার হয়ে উঠেছে। খুঁজতে খুঁজতেই চোখ পড়ে একটা স্তম্ভের পাশে। বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা রমণীর দিকে। শিকারী দৃষ্টি দেখে দর্পণের ভ্রু কুঁচকে গেল। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? শিয়াশা কটমট দৃষ্টি তাক করে ওয়াশরুমের দিকে চলে গেল। দর্পণের কপাল কুঁচকে গেল। কি হলো? মেয়েটা রাগ দেখাচ্ছে কেন তার সাথে? গলা খাকারি দিয়ে সামনে বকবক করতে থাকা অদ্রিতাকে গনগনে কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস অদ্রিতা। বলেই সে সকলের দৃষ্টি চুরি করে শিয়াশার গমনের পথ ধরল। শিয়াশার রাগ লাগছে কেন যেন। দর্পণের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি কেমন করে দেখছিল দর্পণকে। দুজনকে পারফেক্ট কাপল মনে হচ্ছিল। নিজের ভাবনাকেই নিজের সতীন মনে হচ্ছে শিয়াশার। রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম। গটগট পায়ে হাঁটতে লাগলো। তন্মধ্যে কেউ একটারে গ্রুমিং রুমে নিয়ে গেল তাকে। মাথা নিচু করে দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে আছে শিয়াশা। পকেটে হাত গুজে দর্পণ শটান হয়ে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টির সামনের নত মস্তকে থাকা মেয়েটির দিকে। কি হয়েছে? এমন করছো কেন? দর্পণ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। শিয়াশা নিরুত্তর, থুতনি ঠেকেছে বক্ষে। দর্পণ বিরক্ত হলো। না বললে কি করে বুঝবো কি হয়েছে? ফের দর্পণের প্রশ্নে শিয়াশা নিচু কণ্ঠে বলল, জানি না। জানি না মানে? তাহলে রাগ দেখাচ্ছ কেন? জানি না। হাউ সিলি সিয়া। এতটুকু বিরক্তির কণ্ঠ শুনতেই শিয়াশা ফুপিয়ে উঠল। আপনি ওই মেয়েটার সাথে কি করছিলেন ওখানে? দর্পণের বুঝতে সময় লাগলো না শিয়াশা অদ্রিতার কথা বলছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, ও অদ্রিতা আমার আন্ডারে কাজ করছে।
তাই বলে ওভাবে কথা বলতে হবে? কিভাবে কথা বলেছি? ওভাবে পাশাপাশি বসে। ফ্যাসফ্যাসে কান্নারত গলায় বলল শিয়াশা। দর্পণের ওষ্ঠপুটে কৌতুকের হাসি ফুটে উঠল। তাকে নিয়ে শিয়াশা হিংসা করছে। কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি একবার তাকে ঠিকভাবে দেখিও নেই সিয়া। টিপিক্যাল জেলাসি করা বন্ধ করো, একটু এদিকে আসো। এত সুন্দর সেজেছো, সব তো নষ্ট হয়ে যাচ্ছে। বলেই কাছে টেনে নিল। সাজের কথা মনে পড়তেই শিয়াশা তড়িঘড়ি করে দর্পণকে ঠেলে আয়নার সামনে চলে গেল। তার সাজ নষ্ট হয়ে গেল যে। সাজ ঠিক করে থমথমে মুখে দর্পণের দিকে তাকিয়ে বলল, কোনো মেয়ের সাথে কথা বলবেন না আর কখনো। কাজের জন্য অবশ্যই বলতে হবে। দর্পণের তেরা কণ্ঠ। ওকে। ছোট্ট স্বীকারোক্তি শিয়াশার মনকে শান্ত করলো খানিক। দর্পণ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সি গ্রিন কালারের লেহেঙ্গার সাথে শাড়ির মতো করে দোপাট্টা পরেছে। চুলে ফুল, কপালে ছোট্ট মাংটিকা সদা সাজবিহীন মুখটিকে যেন আকর্ষণীয় করে তুলছে। মোহিত কণ্ঠে বলল, একটা ছবি তোলা যাবে? শিয়াশা কোনো কথা বলল না, চুপচাপ এসে দর্পণের বুকে নিজের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেল। সকলে ভেন্যু থেকে বের হয়ে জমাট বেঁধে আছে পার্কিং লটে। সুবেদার ও সকলের থেকে বিদায় নিয়ে পার্কিং লট থেকে বাইক নিতে যায়। এই যে মিস্টার প্রতিবন্ধী, বাসায় যাচ্ছেন? তাহলে আমাকে একটু লিফট দেন। লেহেঙ্গাবৃত একটি মেয়ে চঞ্চল কণ্ঠে বলল। সুবেদার সরু চোখে মেয়েটার আগা গোড়া ভালো করে দেখল। অত্যাধিক পরিমাণে মেকআপ করে হাতে গড়া ফর্সা মাটির পুতুল হয়ে আছে। মেয়েটাকে চেনে বলেই মনে হয় না, কিন্তু মেয়ের কথার ধরনের সাথে সে খুব পরিচিত। ইদানিং সিঁড়িতে উঠতে গেলে এই সম্বোধন শোনা যায়, নামতে গেলে শোনা যায়। মহল্লার দু একটা বাচ্চার মুখেও শোনা যায় মাঝে মধ্যে। তবে তার ভস্য করা চোখ দুটোর কারণে একটু কম উৎপাত করে বাচ্চারা। মোট কথা, নৌমিতা নামক ডাকাত ডাক্তার তার পুরো জীবনটাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। সেভাবেই সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, আপনি কে? কেন, আপনি আমায় চিনতে পারছেন না? নৌমিতা বিস্ময় প্রকাশ করলো। সুবেদার ঠোঁট উল্টে নিষ্পাপ মুখ করে বলল, না তো, আপনাকে লং লাস্টিং বার্জার পেইন্টের কোনো মডেলের মতো লাগছে। আমি কি ঠিক ধরেছি? নৌমিতা দাঁত কিরমির করে উঠল, চিবিয়ে চিবিয়ে বলল, আপনার মতো প্রতিবন্ধী লোকের কাছ থেকে আমার এটা প্রত্যাশা ছিল। তাদের মস্তিষ্ক বিকাশ একটু কমই হয় কি না? আপনি কিন্তু বেশি বেশি করছেন। সুবেদার কপট রাগ দেখিয়ে বলল। নৌমিতা হাসলো, বলল, এই তো সঠিক পথে এসেছেন এখন। আমায় চিনতে পেরেছেন নিশ্চয়ই। চলুন, অনেক রাত হয়ে গিয়েছে। এমনিতেও আপনার আমার গন্তব্য তো একই, শুধু শুধু বাড়তি টাকা নষ্ট করে কি লাভ। চলুন। বলেই নৌমিতা সুবেদারের বাইকের পিছে চড়ে বসলো। সুবেদার তবদা খেয়ে গেল, তেতে উঠে বলল, আমাকে কি নিজের ড্রাইভার পেয়েছেন যে বলবেন আর আমি ম্যাডাম ম্যাডাম বলে আপনাকে ড্রপ করে দেব? নামুন অভদ্র মেয়ে। আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? আপনি নিরাপত্তা বাহিনীর একজন সরকারি কর্মকর্তা, তার মানে একজন সেবক। আপনার কাজ হলো জনগণের সেবায় নিরাপত্তায় নিজেকে নিয়োজিত রাখা। তাই আমার নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। ফার্স্ট ফার্স্ট চালান, নাকি চালাতে পারেন না? পায়েও কোনো প্রতিবন্ধকতা আছে নাকি? নিজের কর্তব্য ও সক্ষমতার উপর প্রশ্ন উঠতেই সুবেদার দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা নৌমিতা বকবক করতে লাগলো। পথিমধ্যেই বেশ কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, এই, আপনি চাকরি কিভাবে পেলেন? মানে? সুবেদার তিরিক্ষি কণ্ঠে বলল, মনে হচ্ছে আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নাকি প্রতিবন্ধী করে চাকরি পেয়েছেন? কথাটা শুনতেই সজোরে ব্রেক কষল সুবেদার। উপচে পড়া রাগ সামলে ব্যথিত নয়নে তাকালো পিটপিট করে। উৎসুক তাকিয়ে থাকা মেয়েটার দিকে। দিনরাত পড়াশোনা, কঠোর হাড়ভাঙা পরিশ্রমের পর চাকরিটা পেয়েছে, এমন মজা নিছকই তার নিরলস প্রচেষ্টার অপমান। গম্ভীর মুখাবয়বে শীতল কণ্ঠে বলল, আপনি একটু নামুন তো। না, নামবো কেন? নৌমিতা কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, 2 মিনিটের জন্য নামুন, গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে দেখতে হবে। নৌমিতা সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে নামলো গাড়ি থেকে। সে নামতেই সুবেদার শীতল কণ্ঠে নৌমিতাকে বলল, আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, এখন বাকি পথটুকু আমি নিজের যোগ্যতায় যান।
বলেই এক টানে বাইকটি চোখের সামনে থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। নৌমিতা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল সেদিকে। এই রাত প্রায় 12টা। এই মাঝপথে কোনো গাড়িও এখন সে পাবে না। এখনো প্রায় 15 মিনিটের রাস্তা, গাড়িতে হেঁটে গেলে প্রায় 35 মিনিট। লোকটা কত বড় নির্দয়, এই মাঝ রাস্তায় একা একটা মেয়েকে কিভাবে রেখে গেল? রাগ, জেদ, ভয় নিয়ে হিল জুতো জোড়া খুলে হাতে নিয়ে হাঁটা ধরলো। মাঝে মধ্যেই এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখছে কোনো গাড়ি আসছে কিনা। প্রায় 5 মিনিট বাদ যখন হাঁপিয়ে উঠল তখন ফুটপাতের ওপর বসে পড়ল। ভারী পোশাক, উপরন্তু প্রাণপ্রিয় বান্ধবীর মামার বিয়েতে পেট পুড়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছে। এখন হাঁটা মোটেই সম্ভব হচ্ছে না। কতক্ষণ জিরিয়ে নিতেই বাইকের আওয়াজ আসলো। বাইকের আওয়াজে সে উৎফুল্লিত দৃষ্টিতে তাকায়। সুবেদার ধীরে ধীরে বাইক থামায় তার সামনে। ফিচেল হেসে বলল, কি হলো, যোগ্যতা শেষ? নমিতা কথা বলল না, রাগে ফুঁসে উঠল। সুবেদার কণ্ঠে দয়া এনে বলল, যার নিজের যোগ্যতার পরিমাণ সীমিত তার অন্যের যোগ্যতা নিয়ে মজা করার উচিত নয়। হয়তো তার পিছনে রয়েছে কারণ নির্ঘুম রাতের নিরলস পরিশ্রম। এটাই বুঝতে চাইছিলাম। আমি এতটাও বিবেকহীন নই যে রাত 12টার সময় একা একটা মেয়েকে এভাবে ফেলে রেখে চলে যাব। এখন সময় নষ্ট না করে উঠে বসুন, আর আপনার টেপ রেকর্ডারটা বন্ধ রাখবেন, নয়তো আবারও নামিয়ে দেব। নমিতা অনড় বসে রইল। সুবেদার বিরক্ত হয়ে বলল, তিরিক্ষি কণ্ঠে বলল, কি হলো, যাওয়ার ইচ্ছে নেই? তাহলে বসে থাকুন। একটু পর একদল মাতাল কুকুর আসবে আর ছিঁড়ে খাবে বার্জার পেইন্টের অন্তরালে লুকিয়ে রাখা প্রাকৃতিক সৌন্দর্য। নমিতা আর চোখে একবার সুবেদারের দিকে তাকিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল। গা ছমছমে নিস্তব্ধ রাত্রি। হুড়মুড় করে সুবেদারের বাইকে উঠে পড়ল সে। পেটের কাছের শার্ট ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরায় সুবেদার আবারও মেজাজ দেখিয়ে বলল, রাস্তা থেকে আমি কুকুর তুলিনি, মানুষ তুলেছি। এভাবে আমায় খামচে ধরে আছেন কেন? নমিতা ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরে বসলো। সুবেদার রেগে বিড়বিড় করতে করতে বাইক চালাতে লাগলো। মেজাজ ফুরফুরে হতেই নৌমিতা আবারও মুখ খুলতে শুরু করলো। মন চায় তাহার লাগি করিতে সন্ধি, যখন সামনে দেখি কোনো প্রতিবন্ধী। সুবেদার অতিষ্ঠ হয়ে গেল। বাকি পুরোটা রাস্তা একই ছন্দ বলে বলে সুবেদারের মাথা খেয়ে ফেলল নৌমিতা। নিজের ফ্ল্যাটে ঢোকার সময় সুবেদার হাত উঠিয়ে চড়ে চড়ে মোনাজাত করতে লাগলো। হে আল্লাহ, এই আপদের সাথে ত্রিভুবনে আর কোনোদিন যেন আমার দেখা না হয়। নৌমিতা মুখ বাঁকিয়ে উপরে চলে গেল। মানি প্ল্যান্টগুলো বারান্দায় একাংশ জুড়ে আছে। অ্যারোহেডগুলো মাথার উপর ঝুলছে। বারান্দায় মানব তৈরি প্রকৃতির এই সবুজ সাজসজ্জার মাঝে ঠিক যেন এক থোকা কৃষ্ণচূড়ার ন্যায় সেজে আছে ছোট্ট এক লাল টুকটুকে বধূ। আপাত দৃষ্টিতে ছোট হলেও জীবনের তাগিদে অবমুক্ত সেই রুষ্ঠতা, পরিপক্কতা সম্পর্কে কারোর ধারণা নেই। স্ট্রিট লাইটের আলোয় নববধূর এই অপমৃয়মান এই সৌন্দর্য চোখ মুদে নিচ্ছে আশরাফ। ঘরের লাইট নিভিয়ে বারান্দার লাইট নিভিয়ে রেখে এখানে মৌনতা ফ্ল্যাশ করছে মৃন্ময়ী। চোখ বেয়ে বহু কষ্টে আটকে রাখা অশ্রুগুলো জোর জবরদস্তি গড়িয়ে পড়ছে। রুষ্ট হাতে সেগুলো সাথে সাথে মুছে ফেলে মৃন্ময়ী। এত জেদি কেন অশ্রুগুলো? আশরাফ দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটির মন খারাপ আজ করতে পারছে সে। নিয়ম অনুযায়ী আজ তাদের মৃন্ময়ীদের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তারা যায়নি। স্বল্প দূরত্বের পথ যে কোনো সময় যাওয়া যাবে, তাই এত রাতে আর সেখানে যাওয়ার ঝামেলা কেউ করেনি। মৃন্ময়ীর পরিবারও এতে সায় জানায়, তাই হয়তো মন খারাপ। বারান্দার লাইটটা জ্বালিয়ে দিল। সূর্যের একছটা রশ্মির ন্যায় কৃত্রিম লাইটের আলো ঝলসে দিল মৃন্ময়ীর নিভু নিভু চোখ দুটো। হঠাৎ আলোর তোপে চোখ বুজে নিল সে। আশরাফকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সে চুপচাপ ঘরে ঢুকে গেল তাকে পাশ কাটিয়ে। বারান্দার ঠাই দরজা লাগিয়ে আশরাফও ভেতরে ঢুকে গেল। কাপড় বদলে সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে সিক্ত চুল নেড়ে চেড়ে দেখতে লাগলো। তন্মধ্যেই মৃন্ময়ী গোসল করে বের হয়েছে। পরনে একটা কুর্তি, এগুলো রাতে পরার জন্যে কিনে দিয়েছে মনি। দিনের শাড়ি পরে, নয়তো বউ বউ লাগে না, এই প্রবাদ ঘরের প্রত্যেকের মুখে মুখে। সেও মেনে চলে। ভেজা চুল আঁচড়াতে এলে আশরাফকে টপকে চিরুনি নিয়ে সে পা ঘোরায়, পারে না হাতে টান পড়ায়।
কপালে সুতীক্ষ্ণ বলিরেখা নিয়ে আশরাফ তার হাত ধরে আছে। ইতস্তত জড়তা নামক সকল শব্দের মর্মার্থ তখন মৃন্ময়ীর চোখে মুখে খুঁজে পাওয়া যাবে। মুখের আদলখানি এমন করে রেখেছে। আশরাফের প্রচুর রাগ লাগে এমন দৃশ্যে। মেয়েটি এমনভাবে ঘরে চলাফেরা করে যেন তাকে চেনেই না, ঘরে তার কোনো অস্তিত্বই নেই। তবে মৃন্ময়ীর অ্যাটেনশন ড্র করা তার মোটেও কোনো অভিব্যক্তি নেই। ঠেকা পড়েছে এই নেংটি ইঁদুর ছানার অ্যাটেনশন পেতে হবে তার। হলো বিড়াল সে, যখন ইচ্ছে হবে টুপ করে গিলে ফেলবে। ইঁদুরের কাছে জিজ্ঞাসা করে তো আর ইঁদুরকে খেতে যাবে না। তাই নিজের কর্মে অগ্রাসী হলো সে। পুরো হাত ঠোঁটের দিকে এগিয়ে নিতেই মেয়েটি আর্তনাদ করে পিছে হেলে পড়ল। আকস্মিকতায় আশরাফ ভড়কে গেল। কি হলো, এমন করলো কেন? চোখ মুখ খিচিয়ে পেছনের দিকে হেলে পড়েছে মৃন্ময়ী। আশরাফ থমথমে মুখে জিজ্ঞাসা করলো, কি হলো, সরে গেলা কেন? আশরাফের কণ্ঠে মৃন্ময়ী ভীত সন্ত্রস্ত দৃষ্টি খুলে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। ভয়ার্থ কণ্ঠে বলল, আপনি কি করতে চাইছিলেন? কি করতে যাচ্ছিলাম? মৃন্ময়ী কাছুমাছু করে উঠল, মিনমিন করে বলল, ওই যে কি সব করেছিলেন। কিসের করছিলাম মুখে বলো, নয়তো মুখ ভেঙে দেব। যেই মুখ থেকে স্পষ্ট কথা বের হবে না সেই মুখ রাখার দরকার নেই। আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল। মৃন্ময়ী চুপসে গেল। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে আশরাফ প্রশ্নবিদ্ধ চোখ দিয়ে গিলে খাচ্ছে মৃন্ময়ীকে। খানিকক্ষণ বাদ আবারও মুখ খুলল সে, কণ্ঠে ভুরি ভুরি সন্দেহ। তুমি কি ভেবেছিলে আমি তোমায় চুমু খেতে গিয়েছিলাম? চোখ ধরা পড়ার মতো লাল হয়ে উঠল মৃন্ময়ী। গাল দুটো গরম হয়ে উঠেছে। সে এটাই ভেবেছিল। অস্বস্তি ঘেরা দৃষ্টিতে একবার সম্মুখের দৃষ্টির মিলন ঘটতেই সে তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল। মৃন্ময়ীর নীরবতাকেই আশরাফ হ্যাঁ ধরে নিল। চিরবিরিয়ে উঠল মস্তিষ্ক। হৈ হৈ করে উঠে বলল, আমার এত খারাপ দিন আসেনি যে তোমার মতো ইঁদুর ছানাকে চুমু খাবো। তোমার ঠোঁটে লিপস্টিক কিছু ওঠেনি, বরং সব এবড়ো থেবড়োর হয়ে ওর ঠোঁটের চারপাশে লেগে আছে। সেটাই মুছতে গিয়েছিলাম। চোখ তো বাবার বাড়ি রেখে এসেছো, আর তাড়াহুড়ো। তুমি তো ভারী উস্কে পোকা মেয়ে, চিন্তা ভাবনা তোমার কোথায় ছুটে চলছে। ডার্টি মাইন্ড। মৃন্ময়ী সচকিত ভঙ্গিতে আয়নায় তাকালো। আসলেই লিপস্টিক মেখে আছে চারপাশে। সে লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আশরাফের সামনে। তবে আশরাফের মাথা যেন খুলল এখন। সে যদি চুমু খেতেও চায়, মেয়েটা মুখ সরিয়ে নিবে কেন? সে বুড়ো বলে? অগ্নি দৃষ্টিতে তাকালো মৃন্ময়ীর দিকে। হঠাৎ করেই আবার রাগ দেখানোর কারণ বুঝল না মৃন্ময়ী। সাফাইয়ের কণ্ঠে বলল, আমি দেখিনি, লিপস্টিক লেগেছিল তাই ভেবেছি। রাখো তোমার লিপস্টিক। তুমি এটা বলো, তুমি মুখ সরিয়ে নিলে কেন? আশরাফ তেতে উঠে জিজ্ঞাসা করলো। মৃন্ময়ী মৃদু কণ্ঠে বলল, আমি ভাবছিলাম আপনি ওইসব। ইয়েস ইজ দ্য পয়েন্ট। আমি যদি চুমু খেতে যাই তাহলে বা তুমি মুখ সরিয়ে নেবে কেন? ইঁদুর ছানা, তুমি কি আবারও আমায় অপমান করছো? কত বড় সাহস তোমার! আমার চুমু খেলে তোমার জাত যাবে, অস্বস্তি হয়। আমি বুড়ো বলে? আশরাফ এক পা দুপা আগাতে আগাতে ভয়াল দেহের মেয়েটিকে একদম দেওয়ালের সাথে আটকে দিল। ভস্য করা চোখ দিয়ে আটকে দিল কাজল কালো নয়ন দুটো। আমি কখন বলেছি এসব? এসব তো আপনি বলেছেন। মৃন্ময়ী অসহায় কণ্ঠে বলল, তুমি মুখ সরিয়ে নিয়ে তো এটা প্রমাণ করছো আমার স্পর্শে তোমার অস্বস্তি হয়। আমায় ঘৃণা করছো তুমি। এইটুকু ইঁদুর ছানার কলিজায় এত সাহস আসে কোথা থেকে? আমি এক দয়ালু হুলু বেড়াল যে তোমার এখনো না খেয়ে দয়া দেখিয়ে বেড়াচ্ছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে টুপ করে গিলে ফেলতো। বের হও আমার বাড়ি থেকে এক্ষুনি। আমার বাড়ি থেকে তোমার অপমান। বের হও বলছি। নাকে নাক ঠেকে যাচ্ছে উষ্ণ নিঃশ্বাসে উত্তপ্ত স্বল্প দূরত্বের দুই মুখশ্রীর মধ্যিখানে। মৃন্ময়ী ছটফটিয়ে উঠল। কোনো রকম পরিস্থিতি থেকে বাঁচার জন্যে বলল, আপনি ভুল বুঝছেন, আমি সেই রকম কিছু বুঝাইনি। খ্যাপা সার ফোঁস নিঃশ্বাস ছেড়ে বলল, তার মানে কি বোঝাতে চাইছো? আমার স্পর্শে তোমার অস্বস্তি হয় না, ঘৃণা লাগে না বলে মুখ সরিয়ে নিয়েছো? মৃন্ময়ী যেন প্রাণ ফিরে পেল। খ্যাপা সারের মাথায় একটু তো তার কথা ঢুকেছে।
সে ঘন ঘন ইতিবাচক মাথা নেড়ে সাই জানালো। আশরাফ সন্দিগ্ধ গলায় বলল, সত্যি বলছো? আমার সাথে মিথ্যা বললে কিন্তু একদম গিলে খাবো, পানি ছাড়া। শাসিয়ে বলল আশরাফ। মৃন্ময়ী ফের ঘন ঘন মাথা নাড়ল। আশরাফ ধমকে উঠল, মুখ নেই, মুখে বলতে পারো না? সত্যি বলছি। কি বলছো? ওই যে ওগুলো হয় না। কি হয় না? মৃন্ময়ী হাল ছেড়ে লজ্জা জলাঞ্জলি দিয়ে বলল, আপনার স্পর্শে অস্বস্তি হয় না। ঠিক আছে, তাহলে চুমু খাও। মৃন্ময়ী ভড়কে গেল আশরাফের এমন কথায়। হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। আশরাফ আবার উচ্চস্বরে বলল, কি হলো, দিচ্ছ না কেন? তুমি যে সত্যি বলছো তার প্রমাণ দাও। লাজে জর্জরিত দেহটা নইয়ে পড়তে চাইল মৃন্ময়ীর, তবুও এই শাড়ির থেকে ছাড়া পেতে হবে। চোখ বুঝে কোনো রকমের ঠোঁট ছুঁয়ে দিল আশরাফের গালে। ন্যানো সেকেন্ডও হয়তো তার স্থায়িত্বকাল ছিল না। এবার সে আশরাফের বাঁধন থেকে বের হতে চাইল, পারল না। ভেবেছিল চুমু দিয়েই সে পার পেয়ে যাবে, কিন্তু সে আন্দাজই করতে পারছে না তার সামনের ব্যক্তি ঠিক কতটা তেড়া। এটা কি ছিল? তুমি গালে চুমু দিয়েছো কেন? এতক্ষণ তো আলোচনা হয়েছে ঠোঁট নিয়ে, তবে তুমি এখানে কেন দিলে? আর এটাকে চুমু বলে? এটাকে তো বলে চর্মঘর্ষণ বলে। ইঁদুর ছানা, তুমি মিথ্যা বলছো আমার সাথে, আমায় আবারও অপমান করছো। আশরাফের ফের ভরিক্কি কণ্ঠে সে অসহায় পানে তাকায়, বলল, আপনি এত তেরা লোক কেন? সব সময় বেশি বুঝেন। কি বললে তুমি? আশরাফ রেগে বলল। মৃন্ময়ী হতাশ চিত্তে পড়ে রয়, দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু বলিনি। আমার এত স্পর্ধা আছে নাকি আপনার মতো বড় মাপের মানুষকে কিছু বলার? বলুন, কি করলে আপনার ভুল ধারণা যাবে? চুমু খাবে ঠিকঠাক ভাবে, সময় বেশি নিয়ে অবশ্যই ঠোঁটে। আশরাফ তীক্ষ্ণ কণ্ঠে বলল। মৃন্ময়ী তাই করল, সময় নিয়ে একখানা শুকনো চুমু দিল রুক্ষ পুরুষালী কণ্ঠে। তাতেও আশরাফের সমস্যা। তুমি নাক মুখ কুচকালে কেন? তোমার ঘৃণা হচ্ছে তাই না? মনে হচ্ছে না। তাহলে নাক মুখ কুচকালে কেন? ভুলে? তাই নাকি? তবে প্রমাণ করো। শব্দের বুনন শেষ হতেই দুটো দেহের দূরত্ব নিশ্চিহ্ন হয়ে গেল। হ্যাংলা পাতলা দেহের পৃষ্ঠদেশে পুরুষালী হাত দুটো বিস্তৃত হয়ে চাপ প্রদান করে আছে। ওষ্ঠপুটের স্পর্শের গভীরতা সহ্যের সীমা অতিক্রম করায় মেয়েটির নাজুক দেহ শক্ত থাকতে পারল না, নইয়ে পড়ল, ভর ছেড়ে দিল। কেউ সযত্নে সেটি নিজের সাথে আঁকড়ে নিল। মেয়েটির সকল অস্বস্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়েই তারপর আশরাফ নামক তেরা ব্যক্তিটি মৃন্ময়ীকে ছাড়ল। ততক্ষণে মৃন্ময়ী নিজের সত্তা খুইয়ে ফেলল। নেতিয়ে পড়া দেহটাকে পাঁচকোলা করে বিছানায় বসিয়ে দিল আশরাফ। সাথে সাথেই বিছানায় দেহ এলিয়ে দিল মৃন্ময়ী। আশরাফ ফের নিজের কাজে মগ্ন হলো। সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করতে করতে বিড়বিড় করতে বলল, ইঁদুর ছানার শক্তি নিয়ে এসেছে আমার সাথে লাগতে। বিড়বিড় করতে লাগলো, এরপর থেকে এমন ভুল যেন আর না করে, নয়তো পুরোটা গিলে খেয়ে ফেলবো। কত বড় সাহস আমায় বুড়ো বলে। আশরাফের সহ্য ক্ষমতা অনুযায়ী এসির পাওয়ার হলো 26। ইদানিং নিজের সহ্য ক্ষমতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে 24-এ করে রাখে, যেন অন্য কারোর কাছ থেকে উষ্ণতা পেতে পারে। লাইট নেভিয়ে বিছানায় শুয়ে সে এসি অন করলো। তখনই রিনরিনে অস্ফুট কণ্ঠে ভেসে আসলো, ওটার পাওয়ার একটু বাড়িয়ে দিন, অনেক শীত লাগে রাতে। ফিরতি তেরা কণ্ঠও সাথে সাথে ভেসে আসলো, কেন তোমার কথায়? আমার বাড়ি, আমার এসি, যত ইচ্ছে মতো পাওয়ার দেব। মৃন্ময়ীর আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আশরাফ ঘাড় উঁচু করে বলল, কি হলো? শাস্তি পেয়ে মন ভরেনি? আবারও আমায় অপমান করা শুরু করেছো? এবারও নিস্তব্ধতা বজায় থাকলো। তবে কিছুক্ষণ বাদেই কেউ আশরাফের বুকে গুটিসুটি মেরে সেটে গেল। নিজেও গুটিসুটি মারা দেহটাকে দুহাতে আগলে নিয়ে গম্ভীর গলায় বলল, এবার ঠিক আছে। প্রতিদিন যেন বলা লাগে না, তাহলে আমি বুঝে নেব আমায় অপমান করা হচ্ছে। নিস্তব্ধতা ভাঙল না, বরং ঠান্ডার প্রকোপ বাড়তেই আরো ছড়িয়ে গেল ছোট্ট দেহটা। অন্ধকারাচ্ছন্ন চাদরে ঘেরা ঘরটিতে আশরাফ মুখের প্রগাঢ় হাসি তখন ঢাকা পড়ে আছে।
আজরাব কাঁথা মেলে দিল নিজেদের গায়ে। ইদানিং তার ঘুমটা অনেক ভালো হয়। সারাদিন অপেক্ষা করে কখন রাত হবে। বিধ্বস্ত অবিন্যস্ত খোলা চুলে মেঝেতে শুয়ে আছে অদ্রিতার নির্জীব দেহ। আধখোলা শাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। গাল বেয়ে রক্তের এক তীক্ষ্ণ সরু রেখা বেয়ে পড়েছে টাইলসে। শুভ্র ত্বকের উজ্জ্বলতা আবদ্ধ ঘরের তিমিরকেও হার মানাচ্ছে। পুরো ঘর ছন্নছাড়া আধ ভাঙা কাচ আসবাবপত্রে এলোমেলো হয়ে আছে। চোখ দুটো থেকে পানি গড়িয়ে পড়তে পড়তে তা নিঃশেষ প্রায়। এখন রক্ত গড়িয়ে পড়ার পালা। অনর্স দৃষ্টি নিক্ষেপ করে আছে উন্মুক্ত উদার মনে নিজেকে মেলে দেওয়া গগনে। তবে গগনের সেই মেঘ ঢাকা আধারের দৃশ্য তার অক্ষিপটে ভাসছে না। ভাসছে দর্পণের জড়িয়ে রাখা হাতটি, যেটি যত্ন সহকারে আলতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল ঘাগড়ায় আবৃত মেয়েটির দেহ। কি সুন্দর হাসি ছিল দুজনের মুখে। মেয়েটিও কেমন আহ্লাদ আহ্লাদ করে কথা বলছিল। এই দৃশ্য দেখার আগেই তার মরণ শ্রেয়। যার একটু নড়েচড়ে অভ্যেসেও সে সন্দিগ্ধ হয়, ভয় পায় কখন না কেউ তার মনে ঢুকে যায়। তাকে কারোর সাথে এতটা হাস্য উজ্জ্বল, এতটা নমনীয়, এতটা অন্তরঙ্গতা সে কিভাবে সহ্য করবে? বুকের ভেতর মরণ যন্ত্রণা সহ্য করা দায়। কি করবে, কিভাবে বাঁচবে সে? কোনো কি উপায় নেই এগুলোকে মিথ্যা প্রমাণ করার? দর্পণ কেন এত মুগ্ধ চোখে দেখছিল মেয়েটাকে? সেদিন ওই ছবিগুলোও কি এই কারণেই সরিয়ে নিয়েছিল? মস্তিষ্ক অসহ্য বেদনায় ভারী হয়ে উঠতেই আর একটা অখ্যাত ফুলদানি ছুঁড়ে মারল দেওয়ালে, যার অংশ বিশেষ কিছুটা নিজের গায়েও ছিটকে আসলো। প্রমাণ হয়ে গেল আর একবার অন্যের ক্ষতি করতে গেলে সেটি উল্টো তীর দিকেও আপতিত হয়। তবে এই মূলভাব গ্রহণের মতো স্বাভাবিক মস্তিষ্ক আদ্রিতার নেই। সে দগদগে ক্ষতই চলছে। মেয়েটির হাসি মুখ কেন তার সহ্য হচ্ছে না? দর্পণ কেন তার হলো না? অদ্রিতাদের মতো মানুষের কর্মকাণ্ড আর একবার প্রমাণ করছে পৃথিবী হিংসা পরায়ণতায় সমৃদ্ধশালী। নিজের নয় জেনেও হিংসা করা কি অদ্ভুত ব্যাধি এটি? 10 মিনিট যাবৎ ফোনটা বেজে চলেছে। দুর্বল চোখে চেয়ে আছে সেদিকে অদ্রিতা। ইচ্ছে করছে না হাত বাড়িয়ে সেটি তুলতে। ইচ্ছে করছে সবকিছু ভুলে একটু শান্তির নিঃশ্বাস নিতে। আর তার জো নেই, মস্তিষ্ক দিচ্ছে না সেই সুযোগ। তবুও তুলল ফোনটি। কি ম্যাডাম, আপনি আমাদের কোনো ঝামেলায় জড়াতে চাইছেন? যাদের খোঁজ নেওয়ার কথা বলছেন তাদের পরিচয় জানেন? একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান আশফাক আহমেদের নাতনি। আরেকজনের পরিচয় না বলাই শ্রেয়। একবার যদি তার কানে পৌঁছায় কেউ তার উপর নজরদারি করছে, জবান বন্দি নিলেও জান ফেরত পাবো না। ফোনের অপর প্রান্তের লোকটি চিন্তান্বিত কণ্ঠে বলল। অদ্রিতা ফুঁসে উঠল। মা, তোদের খবর দিতে বলেছি, খবর দিবি। তাদের গুণগান গাইতে বলেছি তোকে। আমি নিজে কোন পদে আছি তা তুই জানিস না। যা বলছি তাই করতে পারলে কর, নয়তো ফোন দিবি না। অপর প্রান্তের লোকটিও একই কথার টোন ধরে বলল। ম্যাডাম, মুখ খারাপ আমরাও করতে পারি, কিন্তু সামর্থ্য সহ্য ক্ষমতা বুঝে। আপনার সামর্থ্য নেই তা শোনার, তাই যা বলছি শুনুন। আমাদের দ্বারা সব খোঁজ খবর নেওয়া সম্ভব না, তাই যেটুকু জোগাড় করতে পেরেছি তাতেই হয়তো আপনার মনের শঙ্কা দূর হবে। মেজর দর্পণকে এ যাবৎকাল মোটে 7-8 দিন একসাথে বাসে চড়তে দেখা গিয়েছে সেন্ট্রাল হসপিটালের মোড়ের বাস স্টপ থেকে। আশা করি বুঝতে পারছেন তাদের মধ্যে কোনো কানেকশন আছে কিনা। রাখছি, এই বিষয়ে আমি আর কোনো হেল্প আপনাকে করতে পারবো না। পেট বাঁচানোর জন্য কাজ করি সেখানে। জান দিয়ে হাত ধুয়ে বসতে হবে এমন কোনো রিস্কি কাজে যাই না। বলেই অপর প্রান্ত থেকে লাইন ডিসকানেক্ট হয়ে গেল। অনুভূতিহীন দু চোখ শূন্যে তাক করে পড়ে রইল অদ্রিতা। তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, এতটুকু বাক্যের মধ্যে কত ক্ষমতা যে মানুষের মতো উন্নত মস্তিষ্কের বিবেক বুদ্ধিওয়ালা শক্তিশালী সত্তাকে নিঃশেষ করে দেয়। বালিশে মুখ ডুবিয়ে আছে শিয়াশা। তন্মধ্যে চোখ দুটো বের করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে, যেখানে এক যুবক তার দিকে নিরলস ক্লান্তিহীন চোখে তাকে দেখে চলেছে। এত কি দেখছেন? জানি না, যতই দেখি মনে হয় নতুন কিছু খুঁজে পাই। দর্পণের কাব্যিক কথায় শিয়াশা খিলখিলিয়ে হেসে উঠল। কিছু বলার জন্যে উদ্যত হলেই দর্পণ তাকে চুপ করিয়ে দেয়। স্টপ সিয়া, এখন বলবে না আমি কবিদের মতো কথা বলছি? শিয়াশা মিটিমিটি হেসে বলল। ইটস ট্রু মেজর।
দর্পণ বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকায়। কাল ছুটি নাও আধবেলা। দর্পণ বলল, কেন? ওয়াইফিকে ছাড়া নতুন ঘরে পা রাখা ঘোরতর অন্যায়। লাজে আরক্ত মুখটির সাথে সাথে বালিশে মুখ ডুবিয়ে লুকিয়ে ফেলল শিয়াশা। মৃদু হেসে বলল, এতটুকুতেই লজ্জা পেয়ে গেলে? আরো কত কিছু ভেবে রেখেছি, তা বললে তো তোমায় খুঁজেই পাওয়া যাবে না। এ তো বড় চিন্তার বিষয়। আমার তো তোমার লজ্জা ভাঙাতে প্রচুর কসরত করতে হবে। এক রাতে হবে না সিয়া। কথাটা শেষ হওয়ার সময়সীমা অতিক্রম করার স্ক্রিনের মুখটি উবে গেল। ফোনের লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছে। দর্পণ হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নিজেও ঘুমানোর প্রস্তুতি নিল। আগামীকাল গৃহপ্রবেশ, অনেক কাজ। অফিস থেকে একদিন ছুটি নিয়েছে। রাতে কলিগদের সাথে একটু আনন্দ বেটে নিবে নতুন ঘরে প্রবেশের জন্য। কলিগরা একসাথে থাকলে একটু আধটু হার্ড ড্রিঙ্কসের আড্ডা হবে, এটাই সেখানকার আনন্দের মূল নয়। এটাই সেখানকার আনন্দের মূল হয়। ফোনে মেসেজের টুংটাং শব্দ হতেই সে আবারও ফোন অন করলো। গোটা গোটা অক্ষরে তাকে সম্বোধন করেছে লাজুক রমণীটি। দুষ্টু মেজর। মৃদু হেসে উঠল দর্পণ শিয়াশার মেসেজে। সকাল 9টা। আসফাক আহমেদ ও সাইদ চৌধুরী কাজে অফিসে ছুটেছে সকাল সকাল। আশরাফের সেখানে কোনো কাজ না থাকায় সে ঘরে বসে ইঁদুর শিকার করছে। পুরো ঘরে হাঁটছে, সুযোগ পেলেই খপ করে ধরে নেবে শিকারি। কামিজের ওড়নাটা একবার গলায় ঝুলাচ্ছে, তো একবার কাঁধে রাখছে, তো আর একবার ছুঁড়ে ফেলেই দিচ্ছে শিয়াশা। কোনোভাবেই তার মনের মতো হচ্ছে না। মিনি বিরক্ত হয়ে গেল। গতকাল দর্পণের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছে। এটাও জানে আজ দর্পণ নতুন করে শিফট হবে, তাই তার আপার এত আড়ম্বরতা। অনেক ভেবেচিন্তে মৃন্ময়ীর কথা অনুযায়ী ওড়নাটা কাঁধের একপাশে ভাঁজ করে পড়ল শিয়াশা। খোলা ঝুলে স্বস্তি না পাওয়ায় সব সময়কার মতো ঢিলে ঢালা হাত খোপা কানে একটা ঝুমকা সাজ বলতে এতটুকুই। মৃন্ময়ী মৃদু হেসে মনির উৎফুল্লতা দেখছে। সেও জানে দর্পণের কথা। শিয়াশার ভেতর লুকোচুরির বিষয়টা নেই। দর্পণের সময় হলে বাবাকেও বলবে। রেডি হয়ে বের হতে নিলে কানে আসে আশরাফের ব্যঙ্গাত্মক কমপ্লিমেন্ট।